পৃষ্ঠা 131 পরবর্তী অংশ। প্রশ্ন 33। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. যখনই সে রাত্রিতে স্নান করে তখনই তার জ্বর হয়, সুতরাং রাত্রিতে স্নান করাই হলো জ্বর হওয়ার কারণ। 2. বিদ্যুৎ চমক বজ্র নির্ঘোষের কারণ। 3. পালিশ করা ধাতব দ্রব্যে শিশির জমে না, কিন্তু পালিশ না করা ধাতব দ্রব্যে শিশির জমে, সুতরাং ধাতব দ্রব্যের প্রকৃতি শিশির জমার কারণ বলা যায়। 4. কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবার সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি মূর্ছিত হননি, কিন্তু কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবার সংবাদ পাওয়ার পর মুহূর্তেই তিনি মূর্ছিত হয়ে পড়েন, সুতরাং অধ্যক্ষ নিযুক্তির সংবাদ মাত্রই মারাত্মক। উত্তর 1. যখনই সে রাত্রিতে স্নান করে তখনই তার জ্বর হয়, সুতরাং রাত্রিতে স্নান করাই জ্বর হওয়ার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্বয় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্বয় পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করে এরকম সিদ্ধান্ত করা হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্ত গ্রহণ করে দেখা গেল যে যারাই রাত্রিতে স্নান করেছে তাদেরই জ্বর হয়েছে। এই বিষয়ে কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ রাত্রিতে স্নান করা এবং জ্বর হওয়ার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক স্থাপন করা সম্ভব। পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই এরকম সিদ্ধান্ত গঠন করা যায় বলেই সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য, নিশ্চিত নয়। 2. বিদ্যুৎ চমক বজ্র নির্ঘোষের কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্বয়ী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে একাধিক সদর্থক দৃষ্টান্ত সংগ্রহ করে দেখা গেল যে বিদ্যুৎ চমকানোর পরেই বজ্র নির্ঘোষ হয়েছে। এর কোনো ব্যতিক্রম পর্যবেক্ষণ করা যায়নি, অর্থাৎ বিদ্যুৎ চমক এবং বজ্র নির্ঘোষ তথা পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। ফলত উক্ত পদ্ধতির প্রয়োগ ঘটিয়েই এমন সিদ্ধান্ত করা হয়েছে। এক্ষেত্রে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ লব্ধ বলেই সিদ্ধান্তটি সম্ভাব্য, নিশ্চিত নয়। 3. পালিশ করা ধাতব দ্রব্যে শিশির জমে না, কিন্তু পালিশ না থাকা ধাতব দ্রব্যে শিশির জমে, সুতরাং ধাতব দ্রব্যের প্রকৃতি শিশির জমার কারণ বলা যায়। প্রযুক্ত পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি নিশ্চিত। পৃষ্ঠা 132। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি দ্য মেথড অফ ডিফারেন্সের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে পরীক্ষণের মাধ্যমে একটি সদর্থক দৃষ্টান্ত এবং একটি নঙর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তের ক্ষেত্রে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা হিসেবে পালিশ করা ধাতব দ্রব্যের উপস্থিতি আছে, সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে শিশিরের উপস্থিতি আছে, কিন্তু নঙর্থক দৃষ্টান্ত হিসেবে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা হিসেবে পালিশ করা ধাতব দ্রব্যের অনুপস্থিতি আছে, সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে শিশিরের অনুপস্থিতিও আছে। সুতরাং পালিশ করা ধাতব দ্রব্য এবং শিশিরের মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যায়। পরীক্ষণের ওপর দৃষ্টান্তগুলি নির্ভরশীল বলে সিদ্ধান্তটি নিশ্চিত, কখনোই সম্ভাব্য নয়। 4. কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবার সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি মূর্ছিত হননি, কিন্তু কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবার সংবাদ পাওয়ার পর মুহূর্তেই তিনি মূর্ছিত হয়ে পড়েন, সুতরাং অধ্যক্ষ নিযুক্তির সংবাদ মাত্রই মারাত্মক। প্রযুক্ত পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে নিশ্চিত নয়। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি দ্য মেথড অফ ডিফারেন্সের লৌকিক প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে একটি সদর্থক এবং একটি নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা হিসেবে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ার সংবাদ উপস্থিত, সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে মূর্ছা যাওয়ার ঘটনাও উপস্থিত। নঙর্থক দৃষ্টান্তে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা হিসেবে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ার সংবাদ উপস্থিত নেই, সঙ্গে সঙ্গে মূর্ছা যাওয়ার ঘটনাও অনুপস্থিত। সুতরাং অধ্যক্ষ হিসেবে নিযুক্তি এবং মূর্ছিত হওয়ার ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা হয়। এক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটানো হয়েছে। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে আরোহমূলক দোষ দেখা যায় সেই দোষের নাম হল কাকতালীয় দোষ, ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপটার হক। FALLACY HOCERGO PROPTER HOC। কারণ এক্ষেত্রে যে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক বিবেচনা করা হয়েছে তা নেহাতি কাকতালীয়, বিজ্ঞানসম্মত নয়, ফলত সিদ্ধান্তটি সম্ভাব্য, সুনিশ্চিত নয়।
প্রশ্ন 34। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1। সকালে যখন আমি পড়তে বসি না, পাশের ঘরের মানুষটিও উচ্চস্বরে গান করেন না, কিন্তু সকালে যখনই আমি পড়তে বসি পাশের ঘরের মানুষটি উচ্চস্বরে গান শুরু করে দেন। লোকটি নিশ্চয়ই বিদ্বেষ ভাবাপন্ন। 2। সূর্যগ্রহণের সময় তুমি খাওনি এবং অসুস্থও হওনি, কিন্তু তুমি সূর্যগ্রহণের সময় খেয়েছো এবং অসুস্থ হয়ে পড়েছো, সুতরাং সূর্যগ্রহণের সময় খাওয়াই তোমার অসুস্থতার কারণ। 3। ধূমকেতু না ওঠা পর্যন্ত ভূমিকম্প হয়নি, কিন্তু ধূমকেতু ওঠার পরই ভূমিকম্প হলো, সুতরাং ধূমকেতু ওঠাই হলো ভূমিকম্পের কারণ। 4। মাদুলি না ধারণ করা পর্যন্ত তার রোগ সারেনি, মাদুলি ধারণ করার পর তার রোগ সারল, সুতরাং মাদুলি ধারণই রোগ সারার কারণ। উত্তর 1। সকালে যখন আমি পড়তে বসি না, পাশের ঘরের মানুষটিও উচ্চস্বরে গান করেন না, কিন্তু সকালে যখনই আমি পড়তে বসি পাশের ঘরের মানুষটি উচ্চস্বরে গান শুরু করে দেন। লোকটি নিশ্চয়ই বিদ্বেষ ভাবাপন্ন। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে নিশ্চিত নয়। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি বা দ্য মেথড অফ ডিফারেন্সের লৌকিক প্রয়োগ দেখা যায়, কারণ এক্ষেত্রে একটি সদর্থক ও একটি নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তে পর্যবেক্ষণ করা গেল যে অগ্রবর্তী ঘটনা হিসেবে আমার পড়তে বসা এবং অনুবর্তী ঘটনা হিসেবে উচ্চস্বরে গান শুরু করা উভয়ই উপস্থিত। আবার নঙর্থক দৃষ্টান্তে উভয় ঘটনায় একই সঙ্গে অনুপস্থিত। ফলত এই উভয়ের মধ্যে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ করে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে আরোহমূলক দোষ দেখা যায়, সেই দোষকে বলা হয় কাকতালীয় দোষ বা ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপটার হক। কারণ এক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা নেহাতি কাকতালীয়ভাবে ঘটেছে, সুতরাং সিদ্ধান্তটি নিশ্চিত নয়, তা সম্ভাব্য মাত্র। 2। সূর্যগ্রহণের সময় তুমি খাওনি এবং অসুস্থও হওনি, কিন্তু তুমি সূর্যগ্রহণের সময় খেয়েছো এবং অসুস্থ হয়ে পড়েছো, সুতরাং সূর্যগ্রহণের সময় খাওয়াই তোমার অসুস্থতার কারণ। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি। পৃষ্ঠা 133। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, কাকতালীয় দোষের জন্য নিশ্চিত নয়। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির সিদ্ধান্তটি ব্যতিরেকী পদ্ধতি দ্য মেথড অফ ডিফারেন্সের লৌকিক প্রয়োগের ফলে প্রাপ্ত, কারণ এক্ষেত্রে একটিমাত্র সদর্থক এবং একটিমাত্র নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা অথবা সূর্যগ্রহণের সময় খাওয়া এবং অনুবর্তী ঘটনা তথা অসুস্থ হওয়া উভয়ই উপস্থিত। আবার নঙর্থক দৃষ্টান্তে দেখা যায় যে উভয় ঘটনাই একই সঙ্গে অনুপস্থিত। ফলত এই উভয় প্রকার ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক স্থাপন করে এরূপ সিদ্ধান্ত করা যেতে পারে। এক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে আরোহমূলক দোষের সৃষ্টি হয়েছে তা হল কাকতালীয় দোষ বা ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপটার হক। এক্ষেত্রে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্পর্কের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সুতরাং সিদ্ধান্তটি কখনোই নিশ্চিত নয়, তা অবশ্যই সম্ভাব্য। 3। ধূমকেতু না ওঠা পর্যন্ত ভূমিকম্প হয়নি, কিন্তু ধূমকেতু ওঠার পরই ভূমিকম্প হলো, সুতরাং ধূমকেতু ওঠাই হলো ভূমিকম্পের কারণ। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, কাকতালীয় দোষের জন্য নিশ্চিত নয়। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি বা দ্য মেথড অফ ডিফারেন্সের লৌকিক প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে একটি সদর্থক দৃষ্টান্ত এবং একটি নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তে দেখা যায় যে অগ্রবর্তী ঘটনা হিসেবে ধূমকেতুর উপস্থিতি এবং অনুবর্তী ঘটনা হিসেবে ভূমিকম্পের উপস্থিতি আছে। আবার নঙর্থক দৃষ্টান্তে দেখা যায় যে উক্ত অগ্রবর্তী এবং অনুবর্তী ঘটনার কোনোটাই উপস্থিত নেই। অতএব উক্ত অগ্রবর্তী এবং অনুবর্তী ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা যায় এবং এরূপ সিদ্ধান্ত গঠন করা যায়। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে এক্ষেত্রে যে আরোহীমূলক দোষের সৃষ্টি হয়েছে তা হল কাকতালীয় দোষ বা ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রপটার হক। এক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কুসংস্কারের প্রভাবই হল এর মূল ভিত্তি, সুতরাং সিদ্ধান্তটি নিশ্চিত নয়, তা অবশ্যই সম্ভাব্য। 4. মাদুলি না ধারণ করা পর্যন্ত তার রোগ সারেনি, মাদুলি ধারণ করার পর তার রোগ সারল, সুতরাং মাদুলি ধারণই রোগ সারার কারণ। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, কাকতালীয় দোষের জন্য নিশ্চিত নয়। ব্যাখ্যা ও বিচার।
এই আরোহী যুক্তিটির সিদ্ধান্ত ব্যতিরেকী পদ্ধতির দ্য মেথড অফ ডিফারেন্সের ওপর নির্ভর করে গঠিত, কারণ এক্ষেত্রে মাত্র দুটি দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে যা পর্যবেক্ষণের সাহায্যে গৃহীত। এই দুটি সিদ্ধান্তের একটি হল সদর্থক এবং অপরটি হল নঙর্থক। সদর্থক দৃষ্টান্তে পূর্ববর্তী ঘটনা হিসেবে মাদুলি ধারণের উপস্থিতি আছে এবং অনুবর্তী ঘটনা হিসেবে রোগ সারার বিষয়টিও উপস্থিত। নঙর্থক দৃষ্টান্তে এই দুটি ঘটনা আবার অনুপস্থিত। ফলত এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে আরোহীমূলক দোষের সৃষ্টি হয়েছে তার নাম হল কাকতালীয় দোষ বা দ্য ফ্যালাসি অফ পোস্ট হক আর্গো প্রক্টর হক। এক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত বলে অনুমানগত সিদ্ধান্তটি নিশ্চিত নয়, তা সম্ভাব্য। প্রশ্ন 35। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। এক ব্যক্তি যখনই আফিং খায় তখনই তার ঘাড়ে ব্যথা শুরু হয়, কিন্তু যখন সে আফিং খাওয়া বন্ধ রাখে তখন তার আর এই কষ্ট হয় না, সুতরাং আফিং খাওয়াই তার ঘাড়ে ব্যথার কারণ। 2. যখনই শ্যামলবাবু সকালে স্নান করেন তখনই তার ঠান্ডা লাগে এবং যখন তিনি সকালে স্নান করেন না তখন তার ঠান্ডা লাগে না, সুতরাং সকালে স্নান করাই তার ঠান্ডা লাগার কারণ। 3. রামবাবু যেদিনই বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে, যেদিন বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না, সুতরাং বেড়াতে যাওয়াই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। 4. যতবার ভৃত্য নিয়োগ করা হয় ততবারই বাসন চুরি যায়, কিন্তু ভৃত্য নিয়োগ না করলে বাসন চুরি যায় না, সুতরাং ভৃত্য নিয়োগই বাসন চুরি যাওয়ার কারণ। উত্তর: 1. এক ব্যক্তি যখনই আফিং খায় তখনই তার ঘাড়ে ব্যথা শুরু হয়, কিন্তু যখন সে আফিং খাওয়া বন্ধ রাখে তখন তার আর এই কষ্ট হয় না, সুতরাং আফিং খাওয়াই তার ঘাড়ে ব্যথার কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক। পৃষ্ঠা 134। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তগুচ্ছের পূর্ববর্তী ঘটনা হিসেবে আফিং খাওয়া এবং অনুবর্তী ঘটনা হিসেবে ঘাড়ে ব্যথা শুরু হওয়া উপস্থিত। নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে উভয় ঘটনাই অনুপস্থিত বলে এই উভয় ঘটনার মধ্যে যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ আছে তা অনুমান করা যায়। এক্ষেত্রে দৃষ্টান্তগুচ্ছ পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত বলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্যমূলক, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 2. যখনই শ্যামলবাবু সকালে স্নান করেন তখনই তার ঠান্ডা লাগে এবং যখন তিনি সকালে স্নান করেন না তখন তার ঠান্ডা লাগে না, সুতরাং সকালে স্নান করাই তার ঠান্ডা লাগার কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত সংগৃহীত হয়েছে। সদর্থক দৃষ্টান্তগুলি পূর্ববর্তী ঘটনা হিসেবে সকালে স্নান এবং অনুবর্তী ঘটনা হিসেবে ঠান্ডা লাগা উভয়ই উপস্থিত। নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে এই দুটি ঘটনাই অনুপস্থিত, ফলত এই দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করে এরূপ সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এক্ষেত্রে দৃষ্টান্তগুচ্ছ পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত বলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 3. রামবাবু যেদিনই বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে, যেদিন বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না, সুতরাং বেড়াতে যাওয়াই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত সংগৃহীত হয়েছে। সদর্থক দৃষ্টান্তগুচ্ছে পূর্ববর্তী ঘটনা হিসেবে বেড়াতে যাওয়া এবং অনুবর্তী ঘটনা হিসেবে ঠান্ডা লাগা উভয়ই উপস্থিত। নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে এই দু প্রকার ঘটনাই অনুপস্থিত, ফলত এই দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করে এরূপ সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এক্ষেত্রে দৃষ্টান্তগুচ্ছ পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত হলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 4. যতবার ভৃত্য নিয়োগ করা হয় ততবারই বাসন চুরি যায়, কিন্তু ভৃত্য নিয়োগ না করলে বাসন চুরি যায় না, সুতরাং ভৃত্য নিয়োগই বাসন চুরি যাওয়ার কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক।
ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় ব্যতিরেকী পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে অগ্রবর্তী ঘটনা হিসেবে ভৃত্য নিয়োগ এবং অনুবর্তী ঘটনা হিসেবে বাসন চুরি উভয়ই উপস্থিত, কিন্তু নঙর্থক দৃষ্টান্তে উভয়ই অনুপস্থিত হওয়ায় উভয়ের মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমান করা হয়। পর্যবেক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সমূহ সংগৃহীত হলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। প্রশ্ন 36, নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. যারা বেশি মানসিক পরিশ্রম করে তারাই অস্বাভাবিক আচরণ করে এবং যারা তা করে না তাদের আচরণ অস্বাভাবিক নয়। সুতরাং বলা যায় যে মানসিক পরিশ্রমই অস্বাভাবিক আচরণের কারণ। 2. একজন মানুষ যত সহনশীল হয় ততই সে কর্মদক্ষ হয়, সুতরাং সহনশীলতাই কর্মদক্ষতার কারণ। 3. একটি বনভোজনে সকলে সব রকম খাবার খায়নি, তবে যারা মাংস খেয়েছিল তাদের সকলেরই বদহজম হয়েছিল, সুতরাং এক্ষেত্রে মাংস খাওয়াই বদহজমের কারণ। 4. যেসব দ্রব্য দ্রুত তাপ বিকিরণ করে তাদের উপর শিশির জমে এবং যেসব দ্রব্য দ্রুত তাপ বিকিরণ করে না তাদের উপর শিশির জমে না, সুতরাং দ্রুত তাপ বিকিরণের ক্ষমতার সঙ্গে শিশির জমার কার্যকারণ সম্বন্ধ আছে। 1. যারা বেশি মানসিক পরিশ্রম করে তারাই অস্বাভাবিক আচরণ করে এবং যারা তা করে না তাদের আচরণ অস্বাভাবিক নয়, সুতরাং বলা যায় যে মানসিক পরিশ্রমই অস্বাভাবিক আচরণের কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, পৃষ্ঠা 135। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় ব্যতিরেকী পদ্ধতি দ্য মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ করা হয়েছে, কারণ একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত নিয়ে দেখা গেল যে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে মানসিক পরিশ্রম অগ্রবর্তী ঘটনারূপে উপস্থিত এবং অস্বাভাবিক আচরণ অনুবর্তী ঘটনারূপে উপস্থিত, কিন্তু নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছে উভয় ঘটনাই অনুপস্থিত। অতএব উভয় ঘটনার মধ্যে যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক বিদ্যমান তা অনুমান করা যায়। পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত সংগৃহীত হলে তা সম্ভাব্য, কখনোই নিশ্চিত নয়। 2. একজন মানুষ যত সহনশীল হয় ততই সে কর্মদক্ষ হয়, সুতরাং সহনশীলতাই কর্মদক্ষতার কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটি সহ পরিবর্তন পদ্ধতি বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন এর উপর প্রতিষ্ঠিত, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা সহনশীলতার সঙ্গে অনুবর্তী ঘটনা তথা কর্মদক্ষতার এক প্রকার সহ পরিবর্তনের সম্পর্ক লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সহ পরিবর্তনের সম্বন্ধটি হল একমুখী, ফলে এই উভয় প্রকার ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। যুক্তিটি অনুমান নির্ভর বলেই তা সম্ভাব্য রূপে বিবেচিত, সুনিশ্চিত নয়। 3. একটি বনভোজনে সকলেই সব রকম খাবার খায়নি, তবে যারা মাংস খেয়েছিল তাদের সকলেরই বদহজম হয়েছিল, সুতরাং এক্ষেত্রে মাংস খাওয়াই বদহজমের কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্যায় পদ্ধতি। গৃহীত সিদ্ধান্ত সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এক্ষেত্রে যুক্তিটি হলো একটি আরোহী যুক্তি এবং এখানে অন্যায় পদ্ধতি দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে এরকম আরোহী যুক্তির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অগ্রবর্তী ঘটনাগুলির মধ্যে মাংস খাওয়া সব ক্ষেত্রেই উপস্থিত এবং অনুবর্তী ঘটনা হিসেবে বদহজমও সব ক্ষেত্রেই উপস্থিত, সুতরাং মাংস খাওয়াকেই বদহজমের কারণ বলে অনুমান করা যায়। পদ্ধতিটি পর্যবেক্ষণের ওপরে নির্ভরশীল বলে তা সম্ভাব্য রূপে বিবেচিত, কখনোই নিশ্চিত নয়। 4. যেসব দ্রব্য দ্রুত তাপ বিকিরণ করে তাদের ওপর শিশির জমে এবং যেসব দ্রব্য দ্রুত তাপ বিকিরণ করে না তাদের ওপর শিশির জমে না, সুতরাং দ্রুত তাপ বিকিরণের ক্ষমতার সঙ্গে শিশির জমার কার্যকারণ সম্বন্ধ আছে। প্রযুক্ত পদ্ধতি মিশ্র পদ্ধতি বা অন্যায় ব্যতিরেকী পদ্ধতি। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে মিশ্র পদ্ধতি তথা অন্যায় ব্যতিরেকী পদ্ধতির দ্য জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে একগুচ্ছ সদর্থক ও একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে পূর্ববর্তী ঘটনা অর্থাৎ দ্রুত তাপ বিকিরণ করা এবং অনুবর্তী ঘটনা অর্থাৎ শিশির জমা একসঙ্গে উপস্থিত, কিন্তু নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছে উভয়ই একসঙ্গে অনুপস্থিত, সুতরাং এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধকে অনুমান করা যায়।
যুক্তিগুলি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে গৃহীত সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্যমূলক, কখনোই নিশ্চিত নয়। প্রশ্ন 37। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। এক দোকানের কোষাধ্যক্ষ যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ দোকানে টাকা ছিল, কিন্তু দোকানে টাকা চুরি যাওয়ার পর কোষাধ্যক্ষকে পাওয়া গেল না। অতএব মালিক সিদ্ধান্ত করলেন যে কোষাধ্যক্ষই টাকা নিয়েছে। 2. সমাজে বেকারত্ব যত বৃদ্ধি পাচ্ছে অপরাধের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বেকারত্বই অপরাধের কারণ। 3. এক ভদ্রলোক কোনো রাত্রে কফি খেতেন। তিনি লক্ষ্য করলেন যে রাত্রেই কফি খান সে রাত্রেই তার ঘুমের ব্যাঘাত হয়, অথচ যে রাত্রে খান না সে রাত্রে ঘুম ভালো হয়, সুতরাং তিনি রাত্রে কফি খাওয়া ছাড়লেন। 4. দেশে মূল্যবৃদ্ধি বা বেকার সমস্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটেছে, কাজেই মূল্যবৃদ্ধি ও বেকার সমস্যার বৃদ্ধিকেই আইন শৃঙ্খলার অবনতির কারণ বলা যেতে পারে। উত্তর 1. এক দোকানের কোষাধ্যক্ষ যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ দোকানে টাকা ছিল, কিন্তু দোকানে টাকা চুরি যাওয়ার পর কোষাধ্যক্ষকে পাওয়া গেল না। অতএব মালিক সিদ্ধান্ত করলেন কোষাধ্যক্ষই টাকা নিয়েছে। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি, পৃষ্ঠা 136। গৃহীত সিদ্ধান্তটি নিশ্চিত, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির বা দ্য মেথড অফ ডিফারেন্সের প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে একটিমাত্র সদর্থক ও একটিমাত্র নঙর্থক দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্তের ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা হিসেবে দোকানে টাকা চুরি না যাওয়া এবং অনুবর্তী ঘটনা হিসেবে কোষাধ্যক্ষের উপস্থিতি উভয়ই বিদ্যমান। আবার নঙর্থক দৃষ্টান্তে টাকা চুরি হওয়া এবং কোষাধ্যক্ষের উপস্থিতি না থাকার ফলে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা যায়। 2. সমাজে বেকারত্ব যত বৃদ্ধি পাচ্ছে অপরাধের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বেকারত্বই অপরাধের কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতি দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন এর প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা তথা সমাজে বেকারত্ব বৃদ্ধির সঙ্গে অনুবর্তী ঘটনা তথা অপরাধের সংখ্যা বৃদ্ধির এক প্রকার সহ পরিবর্তন দেখা যায়। এই সহ পরিবর্তনের সম্পর্কটি হল একমুখী, অতএব এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক পর্যবেক্ষণ করা যায়। পর্যবেক্ষণ লব্ধ দৃষ্টান্তের ওপর সিদ্ধান্তটি গঠিত বলেই এটি সম্ভাব্যমূলক, সুনিশ্চিত সত্য কখনোই নয়। 2. এক ভদ্রলোক কোনো রাত্রে কফি খেতেন। তিনি লক্ষ্য করলেন যে রাত্রেই কফি খান সে রাত্রেই তার ঘুমের ব্যাঘাত হয়, অথচ যে রাত্রে খান না সে রাত্রে ঘুম ভালো হয়, সুতরাং তিনি রাত্রে কফি খাওয়া ছাড়লেন। প্রযুক্ত পদ্ধতি মিশ্র তথা অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে মিশ্র তথা অন্যায় ব্যতিরেকী পদ্ধতির দ্য জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সের প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে একগুচ্ছ সদর্থক এবং একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে অগ্রবর্তী ঘটনা হিসেবে কফি খাওয়া এবং অনুবর্তী ঘটনা হিসেবে ঘুম না হওয়া উভয় ঘটনাই একসঙ্গে উপস্থিত, কিন্তু নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছে উভয় ঘটনাই একসাথে অনুপস্থিত। অতএব এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা যায়। এক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্তটি পর্যবেক্ষণ লব্ধ দৃষ্টান্তের উপর নির্ভরশীল বলে তা অবশ্যই সম্ভাব্যমূলক, সুনিশ্চিত সত্য কখনোই নয়। 4. দেশে মূল্যবৃদ্ধি বা বেকার সমস্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে, কাজেই মূল্যবৃদ্ধি ও বেকার সমস্যার বৃদ্ধিকেই আইন শৃঙ্খলার অবনতির কারণ বলা যেতে পারে। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক, ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা হিসেবে মূল্যবৃদ্ধি ও বেকার সমস্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সহ পরিবর্তন লক্ষ্য করা যায়। অবশ্য এক্ষেত্রে যে প্রকার সহ পরিবর্তন লক্ষ্য করা যায় তা হল বিপরীতমুখী সহ পরিবর্তন। ফলত এই ঘটনা দুটির মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করে এরূপ সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এক্ষেত্রে দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে পাওয়া গেছে বলে তা অবশ্যই সম্ভাব্য রূপে গণ্য, কখনোই নিশ্চিত নয়। প্রশ্ন 38। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. সর্ষের তেলের চাহিদা যতই বাড়ছে এবং যোগান কমছে ততই সর্ষের তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। 2.
কলকাতায় লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধের সংখ্যা বাড়ছে, সুতরাং লোকসংখ্যা বৃদ্ধি অপরাধের সংখ্যা বৃদ্ধির কারণ। 3. একটি দেশের নাগরিকরা যতই পরিশ্রমী হয় ততই সে দেশ সমৃদ্ধ হয়ে ওঠে, সুতরাং কঠোর পরিশ্রমই একটি দেশের সমৃদ্ধির কারণ। 4. তাপমান যন্ত্রে যত তাড়াতাড়ি পারদ নিচে নেমে যায় তত তাড়াতাড়ি জল জমে যায়, সুতরাং তাপমান যন্ত্রে পারদ নিচে নেমে যাওয়াই জল জমার কারণ। উত্তর 1. সর্ষের তেলের চাহিদা যতই বাড়ছে এবং যোগান কমছে ততই সর্ষের তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য মূলক। পৃষ্ঠা 137। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা হিসেবে সর্ষের তেলের চাহিদা বাড়ছে এবং যোগান কমছে এবং অনুবর্তী ঘটনা হিসেবে সর্ষের তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। উভয় ঘটনায় এক প্রকার সহ পরিবর্তনের সম্বন্ধে আবদ্ধ, ফলত এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। এই যুক্তির ক্ষেত্রে সংগৃহীত দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য, কখনোই নিশ্চিত নয়। 2. কলকাতায় লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধের সংখ্যা বাড়ছে, সুতরাং লোকসংখ্যা বৃদ্ধি অপরাধের সংখ্যা বৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য মূলক। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতি বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ পরিলক্ষিত হয়, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা হিসেবে লোকসংখ্যা বৃদ্ধি এবং অনুবর্তী ঘটনা হিসেবে অপরাধের সংখ্যা বৃদ্ধি উভয় ঘটনার মধ্যে এক প্রকার সহ পরিবর্তনের বিষয় বিদ্যমান। এক্ষেত্রে সহ পরিবর্তনের সম্বন্ধটি হল একমুখী, ফলত এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায় এবং এরই পরিপ্রেক্ষিতে এরূপ সিদ্ধান্তটি গঠন করা যেতে পারে। এই যুক্তির ক্ষেত্রে সংগৃহীত সিদ্ধান্ত পর্যবেক্ষণের উপর নির্ভর করে পাওয়া বলে তা অবশ্যই সম্ভাব্য, সুনিশ্চিত সত্য নয়। 3. একটি দেশের নাগরিকরা যতই পরিশ্রমী হয় ততই সে দেশ সমৃদ্ধ হয়ে ওঠে, সুতরাং কঠোর পরিশ্রমই একটি দেশের সমৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য মূলক। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ দেখা যায়, কারণ এক্ষেত্রে অগ্রবর্তী ঘটনা হিসেবে পরিশ্রমী হওয়া এবং অনুবর্তী ঘটনা হিসেবে দেশের সমৃদ্ধ হওয়া পরস্পরের সঙ্গে এক প্রকার সহ পরিবর্তনের সম্পর্কে আবদ্ধ। এক্ষেত্রে অগ্রবর্তী ঘটনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনারও পরিবর্তন দেখা যায়, ফলত এই উভয় প্রকার ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা যায়। এক্ষেত্রে সিদ্ধান্তটি পর্যবেক্ষণ লব্ধ দৃষ্টান্ত সমূহের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত বলে তা অবশ্যই সম্ভাব্য রূপে গণ্য, কখনোই সুনিশ্চিত নয়। 4. তাপমান যন্ত্রে যত তাড়াতাড়ি পারদ নিচে নেমে যায় তত তাড়াতাড়ি জল জমে যায়, সুতরাং তাপমান যন্ত্রে পারদ নিচে নেমে যাওয়াই জল জমার কারণ। প্রযুক্ত পদ্ধতিটি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ পর্যবেক্ষণ করা যায়, কারণ এই ক্ষেত্রে অগ্রবর্তী ঘটনা হিসেবে তাপমান যন্ত্রে তাড়াতাড়ি পারদ নিচে নামার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে তত তাড়াতাড়ি জল জমার ঘটনা পরিলক্ষিত হয়, অর্থাৎ এই দুই ঘটনার মধ্যে তাই এক প্রকার কার্যকারণ সম্বন্ধ অনুমেয়। এই ক্ষেত্রে সিদ্ধান্তটি পরীক্ষণ লব্ধ দৃষ্টান্তের উপর নির্ভরশীল বলে তা অবশ্যই সুনিশ্চিত এবং সম্ভাব্যমূলক নয়। 39. নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. যত বেশি তাপ দেওয়া হয় বস্তুর আয়তন ততই বাড়তে থাকে, সুতরাং তাপই হল আয়তন বৃদ্ধির কারণ। 2. যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বাড়তে থাকে, অতএব যুদ্ধই মূল্য বৃদ্ধির কারণ। 1. যত বেশি তাপ দেওয়া হয় বস্তুর আয়তন ততই বাড়তে থাকে, সুতরাং তাপই হল আয়তন বৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে অগ্রবর্তী ঘটনা হিসেবে তাপ দেওয়ার সঙ্গে অনুবর্তী ঘটনা তথা বস্তুর আয়তন বৃদ্ধির এক প্রকার সহ পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ অগ্রবর্তী ঘটনার পরিবর্তনের সাথে সাথে অনুবর্তী ঘটনারও পরিবর্তন লক্ষ্য করা যায়, ফলত এই উভয় ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক অনুমান করা যায়। পর্যবেক্ষণের সাহায্যে সিদ্ধান্তটির দৃষ্টান্ত সমূহ সংগৃহীত বলে তা অবশ্যই সুনিশ্চিত সম্ভাব্য নয়। পৃষ্ঠা 138। 2.
যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বাড়তে থাকে, অতএব যুদ্ধই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্যমূলক। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির বা দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনের প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে অগ্রবর্তী ঘটনা হিসেবে যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা হিসেবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ এই দুটি ঘটনার মধ্যে এক প্রকার সহ পরিবর্তনের সম্পর্ক লক্ষ্য করা যায়। ফলত এই উভয়ের মধ্যে যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ আছে তা অনুমান করা যায় এবং এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। পর্যবেক্ষণের সাহায্যে প্রাপ্ত দৃষ্টান্ত সমূহের উপর নির্ভর করে সিদ্ধান্তটি প্রাপ্ত বলে তা অবশ্যই সম্ভাব্যমূলক, কখনোই সুনিশ্চিত সত্য নয়। প্রশ্ন 40। সংজ্ঞা ও উদাহরণ সহ পরিশেষ পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর। পরিশেষ পদ্ধতি অপসারণের প্রথম তিনটি সূত্র ছাড়াও তর্কবিজ্ঞানী জোসেফ যে অতিরিক্ত চতুর্থ সূত্রটির কথা উল্লেখ করেছেন তার উপর ভিত্তি করেই পরিশেষ পদ্ধতিটি উঠে এসেছে। অপসারণের এই সূত্রটি হল, কোনো একটি ঘটনাকে যদি অপর একটি ঘটনার কারণ বলে জানা থাকে তাহলে সেই ঘটনাটিকে আর অন্য কোনো ঘটনার বা কার্যের কারণ রূপে উল্লেখ করা যাবে না। অপসারণের প্রথম তিনটি সূত্রকে মৌলিক রূপে গণ্য করা হলেও তর্কবিদ বেইন এরূপ চতুর্থ সূত্রটিকে একটি অতিরিক্ত সূত্র রূপে উল্লেখ করেছেন এবং এর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে পরিশেষ পদ্ধতিটি। সংজ্ঞা। তর্কবিদ মিল পরিশেষ পদ্ধতির সংজ্ঞাটিকে যেভাবে উল্লেখ করেছেন তা হল, কোনো ঘটনার যে অংশকে আরোহ পদ্ধতি প্রয়োগ করে পূর্ববর্তী কোনো ঘটনার কার্য বলে জানা গেছে সেই ঘটনাটিকে যদি সমগ্র ঘটনা থেকে বাদ দেওয়া হয় তাহলে যা অবশিষ্ট থাকে তা পূর্ববর্তী অবশিষ্ট ঘটনার কার্য বলে গণ্য হবে। Subtract from any phenomenon such part as is known by previous induction to the effect of certain antecedent, and the residue of the phenomenon is the effect of the remaining antecedent. সংজ্ঞার ব্যাখ্যা। আমরা জানি যে যদি কোনো একটি ঘটনা একটি অন্য কোনো নির্দিষ্ট ঘটনার কারণ বলে জানা যায় তাহলে তা আর অন্য কোনো ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ বলা যায় যে এ নামক ঘটনাটি যদি বি নামক কোনো ঘটনার কারণ রূপে জানা যায় তাহলে তা আর কখনোই সি নামক ঘটনার কারণ রূপে গ্রাহ্য নয়। এর অর্থ হলো, কোনো একটি জটিল ঘটনার কোনো অংশের কারণ আমার আগে থেকেই জানা আছে, সেক্ষেত্রে তাই শুধু অবশিষ্ট অংশের কারণটিকে হাজির করতে পারলে আমার সমগ্র জটিল ঘটনার কারণটিকে জানা যাবে। অর্থাৎ বলা যায় যে অংশ আমাদের জানা আছে সেই অংশটুকুকে সমগ্র ঘটনা থেকে বাদ দিলে যে অংশটুকু অবশিষ্ট বা পরিশিষ্ট থাকে তাকেই অবশিষ্ট অংশের কারণ বলে মনে করতে হবে। এক্ষেত্রে অবশিষ্ট বা পরিশিষ্টের উপর নির্ভর করেই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় বলে এরূপ পদ্ধতিটিকে পরিশেষ পদ্ধতি বা মেথড অফ রেসিডিউ রূপে উল্লেখ করা হয়। সাংকেতিক উদাহরণ। 1। আমার ঘরে দুটি সুগন্ধি ফুল আছে। দুটি ফুলেই তীব্র গন্ধ উপস্থিত। এর মধ্যে একটির গন্ধ আমার আগে থেকেই জানা আছে, সুতরাং ওই জানা ফুলের গন্ধটিকে যদি সমগ্র গন্ধের অস্তিত্ব থেকে বাদ দেওয়া যায় তাহলে যে অবশিষ্ট অংশটি থাকে তা হলো আমার ওই অচেনা ফুলের গন্ধের কারণ। 2। পিপে সমেত তেলের ওজন আমার জানা আছে, আবার এও জানা আছে যে পিপের ওজন কত। সুতরাং সমগ্র ওজন থেকে যদি পিপের ওজনের অংশটিকে বাদ দেওয়া হয় তাহলে যে অংশটি অবশিষ্ট থাকে তাকে তেলের ওজন বলে মেনে নিতে হয়। সাংকেতিক উদাহরণ। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল ABC, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল abc। কারণ ক্যাপিটাল B ক্যাপিটাল C, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল b স্মল c। সুতরাং ক্যাপিটাল A হলো স্মল এর কারণ অথবা স্মল a হলো ক্যাপিটাল এর কার্য। সাংকেতিক উদাহরণটির কার্যকারণ ব্যাখ্যা। এই সাংকেতিক উদাহরণটির ক্ষেত্রে উল্লেখ করা যায় যে ক্যাপিটাল ABC হলো সমগ্র স্মল abc ঘটনার কারণ, কিন্তু আমাদের আগে থেকেই জানা আছে যে ক্যাপিটাল BC হলো স্মল bc নামক ঘটনার কারণ। সুতরাং সমগ্র কারণ থেকে যদি ক্যাপিটাল BC নামক ঘটনাকে বাদ দেওয়া হয় তাহলে যে অবশিষ্ট ক্যাপিটাল A কারণটি থাকে তাই স্মল a নামক ঘটনার কারণ এবং স্মল a হলো ক্যাপিটাল এর কার্য। অর্থাৎ বলা যায় যে ক্যাপিটাল A এবং স্মল a ঘটনাদ্বয় কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। প্রশ্ন 41। পরিশেষ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি? দ্বিবিধ রূপে পরিশেষ পদ্ধতির সম্পর্কে আলোচনা করো। উত্তর। পরিশেষ পদ্ধতির বৈশিষ্ট্য। পরিশেষের পদ্ধতির সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হলো। 1।
অবরোহাত্মক উপাদানে আরোহাত্মক পরিশেষ পদ্ধতি। উল্লেখ করা যায় যে পরিশেষ পদ্ধতি একটি আরোহমূলক পদ্ধতি রূপে গণ্য হলেও এর মধ্যে অবরোহাত্মক উপাদান বহুল পরিমাণে লক্ষ্য করা যায়, কারণ আরোহ অনুমানের ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তটি যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়, অপরদিকে অবরোহ অনুমানের ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তটি যুক্তিবাক্য অপেক্ষা কম ব্যাপকতর হয়। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে আমাদের সমগ্র ঘটনাটিকে জানা থাকে এবং তার একটি অংশকেও জানা থাকে। এই সমগ্র অংশ থেকে জানা অংশটিকে বাদ দিয়ে আমরা অজানা অংশের কারণকে জানতে পারি, অর্থাৎ সিদ্ধান্তটি এক্ষেত্রে কম ব্যাপক হওয়ায় তার স্বরূপ অবরোহাত্মক বিষয়ে ফুটে ওঠে। 2. ব্যতিরেকী পদ্ধতির পরিবর্তিত রূপে পরিশেষ পদ্ধতি। অনেক তর্কবিজ্ঞানী পরিশেষ পদ্ধতিকে ব্যতিরেকী পদ্ধতির একটি পরিবর্তিত রূপ বলে মনে করেন, কারণ এই উভয় প্রকার পদ্ধতির ক্ষেত্রেই পূর্ববর্তী ঘটনা থেকে কোনো জ্ঞাত ঘটনাকে বাদ দিয়ে অবশিষ্ট অংশকে অনুবর্তী ঘটনার কারণ রূপে গণ্য করা হয়। এক্ষেত্রে অবশ্য উল্লেখ করা যায় যে ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা সিদ্ধান্তটিকে পরীক্ষণের মাধ্যমে পেলেও পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে আমরা সিদ্ধান্তটিকে অবরোহাত্মক পদ্ধতিতে পেয়ে থাকি। পৃষ্ঠা 139। 3. সম্পূর্ণ নতুন ঘটনায় পদ্ধতিটির অচলতা। পরিশেষ পদ্ধতির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে এরূপ পদ্ধতিটিকে সম্পূর্ণ নতুন ঘটনার ক্ষেত্রে আদৌ প্রয়োগ করা যায় না। ঘটনার কার্যকারণ সম্পর্কিত কিছু পূর্ব জ্ঞান আগে থেকে থাকলে তবেই এরূপ পদ্ধতিটির প্রয়োগ সম্ভব, কারণ ঘটনার এক অংশ আমাদের আগে থেকে জানা না থাকলে অপর অজ্ঞাত অংশের কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা সম্ভব নয়। 4. দ্বিমুখী ক্রিয়ায় পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতির সূত্রে তর্কবিদ মিল শুধু ঘটনা বা ফেনোমেনন শব্দটিকে PHENOMENON উল্লেখ করেছেন। এতে মনে হয় যে তিনি ঘটনা বলতে শুধু কার্যকেই বোঝাতে চেয়েছেন, কিন্তু বিষয়টি প্রকৃতপক্ষে ঠিক তা নয়। এখানে ঘটনা বা ফেনোমেনন বলতে কারণ ও কার্য যে কোনোটিকেই বোঝানো যেতে পারে। ফলত এরূপ পদ্ধতির সাহায্যে আমরা একদিক থেকে যেমন কারণ থেকে কার্যে উপনীত হতে পারি, অপর দিক থেকে তেমনি কার্য থেকে কারণেও উপস্থিত হতে পারি। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে দ্বিমুখী ক্রিয়ার পদ্ধতিতে পরিশেষ পদ্ধতির বিষয়টিকে উল্লেখ করা যায়। দ্বিবিধ রূপে পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতির বিষয়টিকে দুভাবে প্রয়োগ করা যায়। এর ফলে পরিশেষ পদ্ধতির দুটি রূপ লক্ষ্য করা যায়। এই দুটি রূপ হল: 1. অবশিষ্ট অনুবর্তী ঘটনার কারণ নির্ণয়ের পরিশেষ পদ্ধতি। ধরা যাক কোনো একটি জটিল ঘটনার পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনাগুলি আমাদের জানা আছে। আবার এও জানা আছে যে অবরোহ অনুমানের রীতিতে পূর্ববর্তী ঘটনা অংশবিশেষের সঙ্গে অনুবর্তী ঘটনার অংশবিশেষের কার্যকারণ সম্বন্ধ আছে। এক্ষেত্রে অবশিষ্ট বা পরিশিষ্ট অনুবর্তী ঘটনার কারণ নির্ণয় করার জন্য পরিশেষ পদ্ধতিটিকে প্রয়োগ করে থাকে। 2. অজানা কারণ আবিষ্কারের পরিশেষ পদ্ধতি। প্রখ্যাত তর্কবিজ্ঞানী কার্ভেট রিড পরিশেষ পদ্ধতির একটি অন্য রূপের উল্লেখ করেছেন, অর্থাৎ এই পদ্ধতিটিকে একটু ভিন্নভাবে প্রয়োগ করার কথা বলেছেন তিনি। কার্য ছাড়া কারণ নির্ণয় করার জন্য এরূপ পদ্ধতিটিকে প্রয়োগ করা যায় বলে তিনি দাবি করেন। দেখা যায় যে অনেক সময় জটিল ও যৌগিক ঘটনার পরিপূর্ণ কারণটি আগে থেকে আরোহ অনুমানের সাহায্যে জানা সম্ভব নাও হতে পারে। এই পদ্ধতির প্রয়োগ করে আমরা তাই অজানা কারণটিকে আবিষ্কার করার চেষ্টা করি। 2. পরিশেষ পদ্ধতির সুবিধাগুলি কি? উত্তর: পরিশেষ পদ্ধতির সুবিধা। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে কতগুলি সুবিধা লক্ষ্য করা যায়। এই সমস্ত সুবিধাগুলিকে উল্লেখ করা হল: 1. বৈজ্ঞানিক আবিষ্কারে পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুবিধা হল যে এই পদ্ধতি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরূপ পদ্ধতির প্রয়োগ করেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের কথা জানা গেছে। বলা যায় যে এরূপ পদ্ধতির প্রয়োগের ফলে নেপচুন গ্রহের আবিষ্কার এবং আর্গন গ্যাসের আবিষ্কারের পথ অত্যন্ত প্রশস্ত হয়েছে। কাজেই দাবি করা সঙ্গত যে পরিশেষ পদ্ধতির অন্যতম সুবিধা এই যে তা বৈজ্ঞানিক আবিষ্কারের পথকে প্রশস্ত করে তোলে। 2. পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। পরিশেষ পদ্ধতির একটি অন্যতম সুবিধা এই যে তা পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয় ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে। মিলের অপরাপর পদ্ধতিগুলি যেখানে হয় পর্যবেক্ষণ অথবা পরীক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে এই পদ্ধতিটি একদিকে যেমন পরীক্ষণের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, তেমনি আবার পর্যবেক্ষণের ক্ষেত্রেও প্রযুক্ত হতে পারে। অর্থাৎ বলা যায় যে এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র হল অত্যন্ত ব্যাপক। 3. নির্ভরযোগ্য পদ্ধতি রূপে পরিশেষ পদ্ধতি।
পরিশেষ পদ্ধতি যেহেতু ব্যতিরেকী পদ্ধতির একটি পরিবর্তিত রূপ, সেহেতু এই পদ্ধতিটিকে ব্যতিরেকী পদ্ধতির ন্যায় একটি পরীক্ষণের পদ্ধতি রূপে উল্লেখ করা যায়। এক্ষেত্রে দৃষ্টান্তগুলি যদি পরীক্ষণের সাহায্যে সংগৃহীত হয়, তাহলে সিদ্ধান্তটি অনেক বেশি নিশ্চিত ও নির্ভরযোগ্য রূপে বিবেচিত হতে পারে। 4. দ্বিমুখী পদ্ধতির সুবিধাযুক্ত। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে উল্লেখ করা যায় যে এরূপ পদ্ধতিটি দ্বিমুখী সুবিধাযুক্ত, কারণ এরূপ পদ্ধতির প্রয়োগ করে আমরা যেমন একদিকে কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি, অপরদিকে তেমনি আবার কার্য থেকে কারণেও যেতে পারি। কার্যকারণ আবিষ্কারের ক্ষেত্রে এই পদ্ধতির সুবিধা অনেক বেশি। 5. অকারণকে সহজেই বর্জনের সুবিধা। পরিশেষ পদ্ধতির যথার্থ কারণ অনুসন্ধানের ক্ষেত্রে সহজেই এক কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে, কারণ এরূপ সিদ্ধান্তটির প্রয়োগের ফলে যা অকারণ বা অকার্য উভয়কেই সহজে অপসারণ করতে পারে। অপসারণের সূত্রের মাধ্যমে তাই পদ্ধতিটি যা কারণ নয় এবং যা কার্য নয় সেগুলিকে সুনির্দিষ্টভাবে বর্জন করতে পারে। এভাবেই পদ্ধতিটি কার্যকারণ নির্ণয়ের পথটিকে সহজ ও শক্তিশালী করে তোলে। প্রশ্ন 43। পরিশেষ পদ্ধতির অসুবিধাগুলি উল্লেখ করো। উত্তর। পরিশেষ পদ্ধতির অসুবিধা। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে যেমন কতকগুলি সুবিধা লক্ষ্য করা যায়, তেমনি তার কতকগুলি অসুবিধাও দেখা যায়। পরিশেষ পদ্ধতির এই সমস্ত অসুবিধাগুলিকে উল্লেখ করা হলো। 1. একটি শর্তকে সমগ্র কারণ রূপে মনে করার অসুবিধা। পরিশেষ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে আমরা যে আসল কারণটিকে খুঁজে বের করতে চাই, তা অনেক সময় আমাদের দৃষ্টির অন্তরালে থেকে যায়। শুধু যদি অভিজ্ঞতার সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, তাহলে এর সম্ভাবনা অনেক বেশি হয়। আবার পরীক্ষণের উপর যদি কেবল নির্ভর করা যায়, তবে অনেক সময় শুধু একটি শর্তকে সমগ্র কারণ রূপে মনে করার সম্ভাবনা থেকে যায়। 2. ভিন্ন ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে পদ্ধতিটি সচল। দেখা যায় যে ভিন্ন ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে এরূপ পদ্ধতিটিকে প্রয়োগ করে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব নয়। শুধু একই জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রেই এরূপ পদ্ধতিটিকে প্রয়োগ করে প্রকৃত কারণটিকে আবিষ্কার করা যেতে পারে। এখানেই পরিশেষ পদ্ধতির সীমাবদ্ধতা বা লিমিটেশন লক্ষ্য করা যায়। এর ফলে ভিন্ন ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে পদ্ধতিটি অচল হয়ে পড়ে। 3. আবিষ্কারের পদ্ধতিতে পরিশেষ পদ্ধতি, প্রমাণের পদ্ধতিতে নয়। পরিশেষ পদ্ধতি অপরাপর পর্যবেক্ষণমূলক পদ্ধতিগুলির ন্যায় শুধু কার্যকারণ সম্পর্ককে আবিষ্কারই করতে পারে, কখনোই তাকে প্রমাণ করতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় যে প্রকৃত কার্যকারণ সম্পর্কটি আমাদের অভিজ্ঞতায় আত্মগোপন করে থাকতে পারে। এর ফলে আমরা বিষয়টিকে যেমন জানতে পারি না, তেমনি আবার তাকে প্রমাণও করতে পারি না। 4. পূর্বজ্ঞানের অভাবে পরিশেষ পদ্ধতির অচলতা। কার্যকারণ সম্পর্কে আমাদের যদি কোনো প্রকার পূর্বজ্ঞান না থাকে, তাহলে সেক্ষেত্রে পরিশেষ পদ্ধতি আদৌ প্রয়োগ করা যায় না। পৃষ্ঠা 140। কারণ কোনো জটিল ঘটনার অংশ বিশেষের জ্ঞান আমাদের জানা থাকলে তবেই এই পদ্ধতিকে প্রয়োগ করে আমরা বাকি অংশের কারণ নির্ণয় করতে পারি, অন্যথায় নয়। 5. বহু কারণবাদ থেকে বহুলাংশে মুক্ত হলেও সম্পূর্ণভাবে মুক্ত নয়। বলা হয়েছে যে পরিশেষ পদ্ধতি বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত হলেও তা সম্পূর্ণভাবে মুক্ত নয়, কারণ অনেক সময় দেখা যায় যে প্রকৃত কার্যকারণ সম্পর্কটি আমাদের দৃষ্টির অন্তরালেই থেকে যায়। সুতরাং এরূপ পদ্ধতিটিকে কখনোই একটি নির্ভুল ও নির্ভরযোগ্য পদ্ধতি রূপে গণ্য করা যায় না। প্রশ্ন 44। পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির মিল কি তা আলোচনা করো। উত্তর। পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির মিল বা সাদৃশ্য। পরিশেষ পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতির তুলনামূলক আলোচনার পরিপ্রেক্ষিতে এই উভয় পদ্ধতির মধ্যে যেমন কিছু মিল বা সিমিলারিটি দেখা যায়, তেমনি আবার তাদের মধ্যে অমিল বা ডিসসিমিলারিটিও লক্ষ্য করা যায়। এই দুই পদ্ধতির মধ্যে মিল ও অমিলের বিষয়গুলিকে পর্যায়ক্রমিকভাবে উল্লেখ করা হয়। 1. পরীক্ষণমূলক পদ্ধতিগুলির অন্তর্ভুক্তিতে মিল। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরিপ্রেক্ষিতে তর্কবিদ মিল যে 5টি পরীক্ষণমূলক পদ্ধতির উল্লেখ করেছেন, তাদের মধ্যে অন্যতম হল পরিশেষ বা ব্যতিরেকী পদ্ধতি। মিলের পদ্ধতিগত বিচারে তাই এই উভয় পদ্ধতির মধ্যে এক প্রকার মিল দেখা যায়, যাদের অন্যতম উদ্দেশ্য হল অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। এই উভয় পদ্ধতি কার্যকারণ সম্পর্ককে নির্ণয় করতে চায়, সেদিক থেকে বিচার করলে দেখা যায় যে এই উভয় পদ্ধতির মধ্যে এক প্রকার মিল আছে। 2. উভয় পদ্ধতির দৃষ্টান্তগত মিল। পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তগুলিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই উভয় পদ্ধতি দুটি মাত্র দৃষ্টান্তের উপর নির্ভরশীল। এই দুটি দৃষ্টান্তের একটি হল সদর্থক দৃষ্টান্ত এবং অপরটি হল নঙর্থক দৃষ্টান্ত। 3. উভয় পদ্ধতির বিয়োজনগত মিল।
এই দুইটি পদ্ধতির ক্ষেত্রেই দেখা যায় যে সদর্থক দৃষ্টান্তে ঘটনার উপস্থিতি থাকলেও নঙার্থক দৃষ্টান্তে ঘটনার অনুপস্থিতি লক্ষণীয়। সদর্থক দৃষ্টান্ত থেকে নঙার্থক দৃষ্টান্তগুলির বিয়োজন করলেই আমরা কার্যকারণ সম্বন্ধটিকে নির্ণয় করতে পারি। সুতরাং বলা যায় যে এদিক থেকে পদ্ধতি দুটির মধ্যে মিল দেখা যায়। 4. অপসারণের নিয়মের পরিপ্রেক্ষিতে মিল। উল্লেখ করা যায় যে তর্কবিদ মিল কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে সমস্ত পদ্ধতির কথা উল্লেখ করেছেন সেগুলি কোনো না কোনো প্রকার অপসারণের নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এক্ষেত্রে অপসারণের নিয়মগুলি ভিন্ন ভিন্ন হলেও সেগুলি কিন্তু কখনোই অপসারণের নিয়ম থেকে বিচ্যুত নয়। এরই পরিপ্রেক্ষিতে এই দুই পদ্ধতির মধ্যে মিল দেখা যায়। প্রশ্ন 45. পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির পার্থক্য লেখো। পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির পার্থক্য। পরিশেষ পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে কোনো কোনো বিষয়ে মিল বা সাদৃশ্য দেখা গেলেও এদের মধ্যে যে বৈসাদৃশ্য আছে তা অস্বীকার করা যায় না। এই দুই পদ্ধতির অমিল বা বৈসাদৃশ্যের বিষয়গুলিকে উল্লেখ করা যায়। পার্থক্যের বিষয় 1. দৃষ্টান্তের চরিত্রগত পার্থক্য। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহ করা হয় সেগুলি মূলত পর্যবেক্ষণের উপর নির্ভর করে পাওয়া। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতির যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহ করা হয় সেগুলি মূলত পরীক্ষণের উপর নির্ভর করে পাওয়া। 2. প্রয়োগের ব্যক্তিগত পার্থক্য। পরিশেষ পদ্ধতিকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। এরূপ পদ্ধতিটির প্রয়োগ ক্ষেত্র তাই অত্যন্ত ব্যাপক। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে তা শুধু পরীক্ষণ লব্ধ বিষয়ের উপরই প্রযুক্ত হতে পারে, পর্যবেক্ষণের বিষয়ের উপর নয়। 3. মাত্রাগত ও গুণগত পার্থক্য। পরিশেষ পদ্ধতিকে মাত্রা বা পরিমাণগত দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচার বিবেচনা করা হয়, অর্থাৎ বলা যায় যে এই পদ্ধতি পরিমাণের দিক থেকে কার্যকারণ সম্পর্কের বিষয়টিকে বিচার বিবেচনা করে। এক্ষেত্রে গুণগত দৃষ্টিভঙ্গির কোনো উপযোগিতা নেই। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতিকে মূলত গুণগত দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচার বিবেচনা করা হয়, কারণ এরূপ পদ্ধতিটি গুণের দৃষ্টিকোণ থেকেই কার্যকারণ সম্পর্কের বিষয়টিকে বিশ্লেষণ করে। এক্ষেত্রে পরিমাণের কোনো ভূমিকা নেই। 4. পদ্ধতিগত পার্থক্য। পরিশেষ পদ্ধতিটি একটি আরোহমূলক পদ্ধতি হলেও এর মধ্যে অবরোহাত্মক উপাদান বিদ্যমান, কারণ এরূপ পদ্ধতির ক্ষেত্রে আমরা বেশি ব্যাপক থেকে কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হই। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতি হল একটি পুরোপুরিভাবে আরোহমূলক পদ্ধতি, কারণ এরূপ পদ্ধতির ক্ষেত্রে আমরা একদিকে কম ব্যাপক যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তে উপনীত হই। 5. ব্যবহারগত পার্থক্য। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে তা সমজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই ধরনের কার্য সংমিশ্রণের ক্ষেত্রে এটি হলো একটি উপযুক্ত পদ্ধতি। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতি হল এমনই এক পদ্ধতি যা সমজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে আদৌ প্রযোজ্য নয়। এরূপ পদ্ধতিটি শুধু বিজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে। পৃষ্ঠা 141। 6. আবিষ্কার ও প্রমাণগত পার্থক্য। পরিশেষ পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ককে শুধু আবিষ্কারই করতে পারে, কখনোই তাকে প্রমাণ করতে পারে না। সে কারণেই এরূপ পদ্ধতিটিকে শুধু আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য করা হয়। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ককে শুধু আবিষ্কারই করে না, তাকে সুনিশ্চিতভাবে প্রমাণও করে। সুতরাং এরূপ পদ্ধতিটিকে একটি প্রমাণমূলক পদ্ধতি রূপে গণ্য করা হয়। 7. পূর্ব জ্ঞানগত পার্থক্য। পরিশেষ পদ্ধতি একমাত্র তখনই প্রয়োগ করা যায় যখনই কার্যকারণ সম্পর্কিত আমাদের একমাত্র পূর্ব জ্ঞান থাকে। কার্যকারণ সম্পর্কিত পূর্ব জ্ঞান ছাড়া এরূপ পদ্ধতিটি কিন্তু অচল। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতিটির প্রয়োগের ক্ষেত্রে কোনো প্রকার পূর্ব জ্ঞানের প্রয়োজন নেই। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রথম স্তরেই এরূপ পদ্ধতিটিকে প্রয়োগ করা যায়। 8. সিদ্ধান্তের নিশ্চয়তাগত পার্থক্য। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ রূপে যে সিদ্ধান্তটি গৃহীত হয় তা ততটা সুনিশ্চিত নয় যতটা ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দেখা যায়, কারণ এটি মূলত একটি আবিষ্কারের পদ্ধতি, প্রমাণের পদ্ধতি নয়। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে যে কার্যকারণ সম্বন্ধ রূপে যে মূল সিদ্ধান্তটি গৃহীত হয় তা অবশ্যই নিশ্চিত রূপে গণ্য, কারণ এরূপ পদ্ধতিটি মূলত পরীক্ষণের উপর নির্ভরশীল বলে এটি প্রমাণের পদ্ধতি রূপে গণ্য।